মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো? জানি না, তবে জামাই দাদা বড় মা না আমাকে এখানে আর থাকতে দেবে না। জানো তো, মা মরা মেয়ে আমিও, তবে সবার কাছে এত ভালোবাসা পেয়েছি না, আমি এত ভালোবাসা পেয়েছি। আর এদিকে পুপুলের কাছে সবাই আছে, অথচ কেউ নেই। আর এর মধ্যে যদি পুপুলের বাবাও পুপুলের কাছ থেকে দূরে চলে যায়, তাহলে পুপুলের কি হবে বলো তো? আর তোমার কি হবে? নিজের কথা ভেবেছো কখনো? আমার আসলে আমি তো ওনার কেউ হই না। আর তাছাড়া আমি তো অন্যের জায়গায় এখানে এসেছি। আমি তো ওনার কেউ না, তাই না? আমি শুধু চাই যে উনি বেঁচে থাকুন, উনি সুস্থ হয়ে উঠুন, ব্যাস। বিশ্বাস করো জামাই দাদা, আমি ওনার খারাপ চাই না, একদমই খারাপ চাই না। আমি ওনার একদমই খারাপ চাই না। তোর বোকামে, তুমি কখনো কারোর খারাপ চাইতেই পারো না। সে যাই হোক জামাই দাদা, তোমায় কিন্তু আমায় সাহায্য করতে হবে। এই ঠাকুরের ফুলটা আমি যে করে হোক হিরোবাবুর মাথায় চোয়াবো, আর তার জন্য তোমায় আমাকে যে করে হোক ওখানে একটা কিছু ব্যবস্থা করো তুমি। কিন্তু কি করে? বড় মা তো তোমাকে দাদাভাইয়ের কেবিনের ভেতর যেতেই দিচ্ছে না। সেটাই তো আমিও, আমাকে একটা কিছু। জামাই দাদা, একটা উপায় পেয়েছি। ঠাকুর, আদিকে সুস্থ করে দাও ঠাকুর, তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি তো জোর করে আদিকে নবদ্বীপে পাঠিয়েছিলাম, আমার জন্য এত সব ঘটনা ঘটলো। আদি যদি সুস্থ হয়ে না ওঠে, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বড় মা, তুমি এত ভেবো না। আমি তো তোমাকে দেখছি, তুমি সবার জন্য বড্ড চিন্তা করো। এত চিন্তা করো না প্লিজ। তুমি দেখো, আদিত্য সুস্থ হয়ে উঠবে। তোমার আশীর্বাদ আছে না ওর মাথার উপর, সম্পূর্ণ ভালো হয়ে যাবে আদিত্য। বড় মা, তুমি তো ওকে মায়ের মতো ভালোবাসো। মা বাবার আশীর্বাদ কখনো বৃথা যায় না, কখনো না। আমার থেকে বেশি ভালো আদির জন্য কেউ চাইতেই পারে না। কথা বলে এ জগতে কেউ আপন নয়, কিন্তু আমার থেকে আপন তো আদির কেউ নেই, কেউ। আমি জানি, আমি তোমাকে বুঝি বড় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার জামা কাপড় আমায় একটু দেবে? জামা কাপড় দাও না গো মাসি, 5 মিনিটের জন্য দাও। আমি তোমার মতো এই স্টাফ সেজে ভেতরে যাব, আর এই ফুলটা চুইয়ে দেবো আমার স্বামীর মাথায়। আমার স্বামী দেবতা বলে কথা, নইলে আমার স্বামী দেবতার কি হবে বলো তো? আমি আমার স্বামীকে বাঁচাবো কি করে? বুঝেছি, বুঝেছি গো। আমার শাশুড়িটাও না খুব দরজাল। দাদা, বড় মা তোমাকে এখানে থাকতে বারণ করেছে। আমি শিওর তুমি এখানেই কোথাও আছো। আমি তোমাকে দাঁড়িয়ে ছাড়বো, এখান থেকে আমি তোমাকে দাঁড়িয়ে ছাড়বই। জানো, এখনো আমার হাড় মাঠ তালি করে দিচ্ছে। মাসি মাসি, এখান থেকে চলে গেল। আমি বলছি
দেখে কাজ করতে পারো না? ডিসকাস্টিং। যাই হয়ে যাক না কেন, এই ঠাকুরের ফুল হীরবাবুর মাথায় আমাকে চোয়াতেই হবে। জয় রাধা মাধব, জয় ভোলানাথ। তোমার পুজোর ফুল আমি ওনার মাথায় চোয়াচ্ছি, দেখো উনি যেন সুস্থ হয়ে ওঠেন, কুকুরের বাবা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ঠাকুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পূর্ব বর্ধমানের খেলবে আরফিন। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম রেহান। এই ধারাবাহিকে এক প্রভাবশালী পরিবারের ছেলে, তার ব্যবসা হসপিটালে। হি ইজ এ ভেরি পপুলার ফেস। আর বাস্তব জীবনে আরফিনকে সবাই চিত্তরঞ্জনের ঋত্বিক বলে ডাকে। প্রবাসীর হয়ে খেলছে নেহা এই ধারাবাহিকে মুখ্য চরিত্র। তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভুল কাজের বিরুদ্ধে সে প্রতিবাদ করে আর সরকারি উচ্চপদস্থ অফিসার হতে চায় নেহা। জি বাংলার এই পর্দায় নেহার কামব্যাক বহুদিন বাদে। जो आपकी ऐसा सुकून पाए कहा, आंखें हमें ये रास आ गई, अब हम यहाँ से जाए कहा। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ अपनी बात ऐसी है। নেহার জীবনে অনেক কঠিন সময় কেটেছে তো? হ্যাঁ, মানে লাস্ট 2 বছর। কেন? লাস্ট 2 ইয়ার্স কিছু একটা হয়েছিল যার জন্য আমি ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি কারোর সাথেই কথা বলতাম না, আমি কাজও করছিলাম না, নিজেকে একটা রুমের মধ্যে বন্ধ করে রেখে দিতাম। বাট দেন সোশ্যাল মিডিয়াতে, আমি সোশ্যাল মিডিয়াকেই বলবো দাদা, আপনার অনেক ইন্সপিরেশনাল কথা অ্যান্ড আরো অনেকের ইন্সপিরেশনাল কথা ভিডিওস দেখে, ইনফ্যাক্ট আমি দিদি তাবু ওয়ানে এসেছিলাম, তখন দিদিও আমাকে অনেক মানে ইন্সপায়ারিং কথাবার্তা বলেছিল। তখন আমি খুব ডাউন ফেজ থেকে যাচ্ছিলাম, তো শি ওয়াজ লাইক কি এগিয়ে যাও লাইফে, ইউ আর নট দি অনলি ওয়ান। লাইফে সবার সাথে অনেক কিছু হয়। এক্স্যাক্টলি, নো ওয়ানস লাইফ ইজ পারফেক্ট। এন্ড তারপর থেকে আই স্টার্টেড চেঞ্জিং, আর আই ওয়াজ লাইক ঠিক আছে, আই উইল ওভারকাম ইট। এন্ড যোগমায়া আমার কামব্যাক। যোগমায়া ইজ ইয়োর কামব্যাক। ইয়েস, সো অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। যোগমায়া যোগ। আরফিনের কলকাতা পছন্দ না এখনো চিত্তরঞ্জন পছন্দ? চিত্তরঞ্জন।
চিত্তরঞ্জনের মিষ্টি খুব কিন্তু পপুলার। মিষ্টি আর মানে আমি সত্যি কথা বলতে কি কলকাতা পছন্দ না সেটা না, কলকাতার ব্রেড অ্যান্ড বাটার কলকাতা পছন্দ করি, কিন্তু আমি সামহাও এখন রিলেট করতে পারি না কলকাতাকে, মানে কলকাতার সঙ্গে আমি এখন ঠিক মিশতে পারি না। তুমি এত লাজুক মানুষ কেন? হোয়াট হোল্ডস ইউ? একটু লাজুক, মানে মিশতে মানে একটু খুলতে অসুবিধা হয়, যখন মিশে যায় তখন অনেক কথা বলি। নেহার সাথে ধারাবাহিকেও খুলতে অসুবিধা হয়েছে একটু, তাই না? এখনো কথাই বলিনি এখনো অব্দি ঠিক মতো করে। এখনো তোমার কো অ্যাক্টরের সাথে কথাই বলনি ঠিক করে? মানে সেটে যাই শুধু হাই হাই, তো দ্যাটস ইট, আর কোনো কথাই হয় না। সত্যি লাজুক মানুষ তুমি আর কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জি বাংলার এই ধারাবাহিক সদ্য শুরু হয়েছে জি বাংলাতে। যোগমায়া এই ধারাবাহিকের নাম। ধারাবাহিকে তার নাম রেহান। কি চরিত্র তোমার এই ধারাবাহিকে? রেহান চ্যাটার্জি, যেটা তুমি বললে যে প্রভাবশালী পরিবারের ছেলে, মিউজিক লাভার, মিউজিক ভালোবাসে, আর বাড়ির যে মতামত, সে অনেক সময় মতামতের সঙ্গে ওর মতামত মেলে না, মেন্টালিটি মেলে না, তাই জন্য সে বাড়ির বাইরে গিয়ে থাকে। চিত্তরঞ্জনের ঋত্বিক বলে কেন সবাই? না, ওই ছোটবেলায় পাগলামি ছিল, ওই মানে কাহানা বিয়ারও রিলিজ হয়েছিল, তখন যা হয় ওই দেখে ভালো লাগে ঋত্বিক রোশনকে, তো তারপরে বোকার মতো নকল করতে থাকি। তো যেহেতু নকল করতে থাকি তখন ছোট জায়গা, চিত্তরঞ্জন খুবই ছোট জায়গা, 16,000 এমপ্লয়ি ওখানে কাজ করতো তখন। তো 16,000 এমপ্লয়িদের মানে ওই লোকজনের মধ্যে আমি ফেমাস হয়ে গেলাম, সবাই চিনতে শুরু করলো। তো দেন চিত্তরঞ্জন থেকে কলকাতায় আসা কিভাবে অভিনয়ের জন্য? অভিনয়ের জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। মানে বাবা মধ্যবিত্ত পরিবার যা হয়, অ্যাকচুয়ালি বাবা চেয়েছিল যে আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার, তো বাবা বলেছিল আমি যেন ইঞ্জিনিয়ারিং বা লয়ার হই। তো আমি একদিন কি করলাম, এইচএস পরীক্ষার পরে পালিয়ে চলে এলাম। আর কলকাতায় এসে থাকা কোথায়? আমি কলকাতার কোনো জায়গা নেই যে আমি থাকিনি। কলকাতায় আমি রিস্টা দিয়ে প্রথম স্টার্ট করি আর শেষ করেছিলাম টলিগঞ্জ গ্রামস ল্যান্ড বলে একটা, গ্রামস রোড বলে একটা জায়গা আছে সেখানে। আর আমার স্ট্রাগলটা এক কথায় তো আমি এখানে বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি আমার 150 টাকা দিয়ে শুরু হয়েছিল আর 700 টাকায় শেষ হয়েছিল। 150 থেকে 700 টাকার মধ্যে কলকাতায় কিভাবে থাকা যায় সেটা আশা করি সবাই বুঝতে পারছো। তো সেইভাবে এক কথায় স্ট্রাগলটা এটাই ছিল। চাঁদনি বহুদিন পরে আবার দাদাগিরিতে, শি ইজ ভেরি লাভলি পারসন চাঁদনি। তার নতুন চরিত্র রেমা চরিত্র, এন্ড শি ইজ ভেরি এক্সাইটেড। ভাস্বরের যেমন ফেভারিট পাস টাইম বই লেখা, চাঁদনির ফেভারিট পাস টাইম হচ্ছে ঘুমানো। আরফিনের যেমন এথিক্স আছে লাইফে, এথিক্স মেনে সে চলে। নেহাও কিন্তু ভুল কাজের এগেনস্টে প্রতিবাদ করে। সে অ্যাকচুয়ালি আমার চরিত্র হচ্ছে যে আমি ভীষণ একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি। যোগমায়া, ওর বাবা রিক্সা চালায় আর ও চারিদিকে দেখে খুব অন্যায় হতে। যা জলের লাইনটাও কি কেটে দিল? এবার হয়তো আমাদের বাড়িও ছাড়া করবে। যেহেতু সেভাবে মানি নেই, অর্থ নেই, তো ভীষণ অন্যায় দেখে। অ্যান্ড শি আন্ডারস্ট্যান্ডস কি এটা থেকে বেরোনোর জন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে একটা বড় জায়গায় যেতে হবে। চলো বাবা, বলছি তো মেজবাবুর সঙ্গে দেখা হবে না। শুনুন না, একবার মেজবাবুর সাথে। আর 7 দিন টিএস কলোনির জমিটা কিন্তু খালি চাই। তো ওটাই ওর স্ট্রাগল যে আমি পড়াশোনা করে আইএএস হব, সো দ্যাট আই ক্যান সাপোর্ট মাই ফ্যামিলি, সো দ্যাট আমি সোসাইটিকে এই যেগুলো ক্রাইম হচ্ছে বা অন্যায় হচ্ছে সেটা মেটাতে পারি। আর সেটা এখনো ধারাবাহিকে আস্তে আস্তে ইভলভ হবে। হ্যাঁ, আপাতত সবার কাছে মার খাচ্ছি, সবাই তাড়িয়ে দিচ্ছে, পরে সবাইকে আমি তাড়াবো। এরপরে তুমি সবাইকে তাড়াবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৌশিক বাবুর শুরু কি দিয়ে জীবন? সিনেমা দিয়ে, তখন টেলিভিশন আসেনি। আপনার পিতাও তো বিখ্যাত অভিনেতা ছিলেন, উনি এখন আমাদের মধ্যে কেন নেই? আচ্ছা, এত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, যখন মানুষের সঙ্গে দেখা হয়, কারণ আমি দেখেছি টেলিভিশন আর সিনেমার সাথে মানুষ সেই চরিত্রের সাথে খুব রিলেট করে, মিলিয়ে ফেলে। আপনার এরকম অভিজ্ঞতা হয়েছে? সে বাগরাহাটার কাছে একটা শো ছিল, আমার স্পটটা মনে রয়েছে ওই ঘটনাটার জন্য। একটা সিকোয়েন্স ছিল, স্টেজের উপরে আমি আর লাবণী ছিলাম, আর কেউ ছিল না, লাইটটা অনেক কম ছিল স্টেজে সিকোয়েন্সের জন্য।
তা আমি অভিনয় করতে গিয়ে কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম হঠাৎ আমার একটা কিরকম ফিলিং হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু থাকার কথা নয়, লাবণীর সামনে দাঁড়িয়ে। আমি ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আমার কি একটা কাজ করলাম, আমি পেছনে তাকিয়ে দেখি একটা সাইকেলের চেন নিয়ে এক ভদ্রলোক আমার গলায় ওটা জড়াতে এসে। তো ওইটা দেখে সঙ্গে সঙ্গে আমি ভদ্রলোকের গায়ে আগে হাত দিয়েছি, ধরে আমি সংসার থিয়েটারটা বন্ধ করে দিয়েছি যে বন্ধুরা বলতেই সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ সিকিউরিটি যারা ছিল সঙ্গে সঙ্গে স্টেজে এসে ওকে অ্যারেস্ট করে নিল। আমি জানি না যে আমি আর কতদিন অভিনয় করতে পারবো বা কি ব্যাপার, আমি এর থেকে বড় পুরস্কার আর কোনোদিন পাইনি, আর এইরকম পুরস্কার যেন আমি বারবার পাই। ভাস্বর জীবনে এরকম ঘটেছে কখনো? একটা নেগেটিভ ক্যারেক্টার করছিলাম, তো আমি এক জায়গায় মানে আমি স্টুডিও যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে, তো একজন বয়স্ক ভদ্রলোক, আমি ক্রসিং এ দাঁড়িয়ে আছি, হঠাৎ উনি আমার গাড়ির সামনে হাত দেখিয়ে আমাকে দাঁড়াতে বললেন। আমি জানলার বাইরে মুখটা বার করেছি, আমি কিছু বলবেন? বলছে শুনুন, আপনি হচ্ছেন রঞ্জিত মল্লিকের মতন, খারাপ চরিত্রে পাঠ করবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এটা আমার একটা বড় পাওনা। দীর্ঘ 26 বছর ধরে ভাস্বর অভিনয় করছে, তার অভিনয়ের কথা তো আপনারা জানেন, কিন্তু আপনাদের জানাই ভাস্বর এখন কাশ্মীরে বেশি সময় কাটায়। Why is that, Kashmir? Kashmir is like my second home. 2019 থেকে যাচ্ছি। আমি প্রত্যেক বছর একবার দুবার করে যাই, কখনো সেটা 3 বারও হয়ে যায়। আমি যখনই কোনো কাজ করতে যাই, মানে নতুন কোনো কাজ নিই, সিরিয়াল সিনেমা যাই হোক না কেন, আমি প্রথমেই বলি আমাকে কিন্তু বছরে 2 বার কাশ্মীর যেতে দিতে হবে, এটা হচ্ছে আমার কন্ডিশন থাকে। আর কতদিনের জন্য যাও? বেশি দিন না, হয়তো একবার গেলাম 4 দিন 5 দিন, কখনো গেলাম 1 সপ্তাহ, এরকম। তার কারণটা কি? জায়গাটা ভালো লাগে বলে? না, জায়গা ভালো লাগার থেকে আসলে আমি ওদের ভাষাটা শিখেছিলাম যখন কোভিড ছিল ওই সময়টায়, লং পিরিয়ড উই ওয়্যার অল অ্যাট হোম, তো তখন আমি কাশ্মীরি ভাষা, উর্দু ভাষা এগুলো শিখেছি। তো আমার ওখানে যখন যাই, এই ওদের ভাষায় আমি গান গাইতে পারি, কিছু কথাও বলতে পারি, তো চট করে বন্ধুত্ব হয়ে যায় আমার সঙ্গে। তো কি হয়, আমার এখন কাশ্মীরে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রায় 35-40 জন বন্ধু। আমি এখন যখন যাই, এখন আমাকে আর হোটেলে থাকতে হয় না, ওদের বাড়িতে নিয়ে গিয়ে তোলে আমাকে, মানে আমি ওদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। কাশ্মীরে কোথায়? শ্রীনগর। শ্রীনগরে থাকি, কিন্তু আমি দাদা এমন এমন জায়গায় গেছি কাশ্মীরে, লোকে যাই না, মানে হ্যাঁ মানে জানেই না যে এরকম জায়গা এক্সিস্ট করে বলে। আমি একটা ওখানে শালবাগ স্টেডিয়াম বলে একটা স্টেডিয়াম আছে, তো ওখানে একবার গেছিলাম আমার বন্ধুর ম্যাচ দেখতে। সেটা এক্স্যাক্টলি স্টেডিয়াম নয়, কিন্তু একটা বিরাট জায়গা, মানে আমাদের কলকাতার ময়দানে ডাবল সাইজ একটা মাঠ। সেটার আশেপাশে শুধু পাহাড়, পাহাড়ের মাথায় বরফ, এবং মাঠের ধার দিয়ে সিন্ধু নদী বয়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিমি খুব স্বাস্থ্য সচেতন। Why is that? মানুষ দেখলে তো মনে করে না সেটা, কিন্তু আমি সত্যি আসলে খাবার দাবার একটু রেস্ট্রিকশন, মানে খুব রেস্ট্রিক্টেড কিছু খাবার দাবার খাই, বাইরের খাবার দাবার খাই না, ওইরকম মানে ওইরকম ভাবে সচেতন। টক দই আর ওটস দুপুরবেলা। টক দই আর ওটস? আমি যখন মেকআপ রুমে দেখছি পিনাট বাটার আর আপেল খাচ্ছে। পিনাট বাটার আর আপেল? মানে আপেলে পিনাট বাটার দিয়ে? না, বাটার দিয়ে হোক বা ওই আপেল খেয়ে পিনাট বাটারটা স্কুপ নিয়ে খেয়ে হোক, হোয়াটএভার। আর ডিনারে কি খাও? না, নর্মাল খাবার দাবারই খাই, কিন্তু এখন একটু মানে কি বলবো, একটু ওয়েট গেইন করেছিলাম, সেজন্য আর কি এখনো গেইনই আছে, তো সেটা একটু লস করার। ভাস্বরের মতো রসগোল্লা ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে মিষ্টি খেতে, কিন্তু এখন একদম খাচ্ছি না, একদম স্ট্রিক্টলি ফলো করছি। স্ক্রিনে দেখতে একটু বেটার লাগতে হবে মানুষের জন্য, তো সেই কারণে আর কি, আর একটু সচেতন হওয়া তো ভালোই, তাই এটা খারাপ কিছু না, ঠিকই আছে। শুনেও ভাল লাগে যে অভিনয় ছাড়া ওবার অভিনয় বাদে তার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ঘুমানো। আমি একটা বই নিয়ে এসেছি দাদা, আপনাকে দেবো বলে। হ্যাঁ দেখি। আর আমি এটা কাশ্মীরি ভাষায় আপনাকে বলতে চাই। মহারানী বিদ্যা। হ্যাঁ আচ্ছা। মেয়েছে ইয়েছে কিতাব ছু গিফট করাম, মানে আমি আপনাকে বইটা গিফট করলাম, কিছুটা বুঝতে পেরেছি আর কি। ওনার মা তার জীবনের ইন্সপিরেশন, তার কারণ শুধু ভালোবাসার জন্য না, যেভাবে তোমাকে বড় করেছে তার জন্য। আমাকে তো মেরে মেরে বড় করেছে। মেরে মেরে বড় করেছে একদম। 12 অবধি আমি মায়ের হাতে মার খেতাম। বাবা মার জীবনে একসাথে হওয়ার একটা সুন্দর কাহিনী আছে তো। হ্যাঁ, আমার বাবা মার কাহিনীর সাথে মিলে গিয়ে একটা ছবি এসেছিল, তার নাম হচ্ছে সাথী। ওনাদের জীবনের
হ্যাঁ মানে কাহিনীটা যদি মা বলে এটা কি করে ওরা বুঝলো, এ তো আমাদের গল্প। মানে তখন আমিও প্রথম ছবিটা দেখেছিলাম ছোটবেলায়, যে সাথী মুভিটা। হ্যাঁ, আমার বাবা খুব ভালো ক্রিকেট খেলতেন, মানে উনি ব্যাংকে কাজ করতেন। এবার ব্যাংক থেকে উনি যেহেতু ক্রিকেটটা খুবই ভালো খেলতেন, তো উনি ব্যাংক থেকে খেলতেও যেতেন, কিন্তু ওনার খেলা বন্ধ হয়ে গেল 33 বছর বয়স থেকে। আমার বাবার 32-এ দুটো কিডনি ড্যামেজ হয়ে গেল, হঠাৎ করে জানতে পারা গেল। এবং 1 বছরের একটা সাংঘাতিক ফাইট, যেটা আমি অনেক ছোট ছিলাম কিন্তু পুরোটাই চোখের সামনে দেখেছিলাম আর কি। মানে সবাই জানে যে বাপি আর থাকবে না, আর মা ওটা কিছুতেই মানবে না। মানে ওনার ফাইটটা ছিল মানে ভগবানের সাথে, আমি লড়ে যাব, তাতে আমিও যদি মরে যাই মরে যাব, কিন্তু আমি লড়ে যাব। এই লড়াইটা চলতে চলতে 1 বছরের পরে গিয়ে যখন ডাক্তারবাবু ফাইনালি মাকে বললেন যে রক্তের সম্পর্ক ছাড়, কারণ ওটা আর আমাদের দেখে লাভই ছিল না, তুইও দে, মানে তুই যদি দিতে চাস তুইও দে, তুইও বউ হয়ে দিতে পারিস, ভালোবাসা আছে তো, তোর কিডনিও কাজ করবে। মানে একদম এইভাবে ডক্টর মাকে বলেছিল। বাস তারপরে আর মা কিচ্ছু দেখেনি, দুজনের চললো। ওই বয়সী বাবা আর ওই বয়সী মা, মায়ের বয়স 27 ছিল। উনি কিডনি দিয়েছিলেন? উনি একটা কিডনি, এখন আজকে উনি একটি কিডনির মালিক, আর ওনার একটি কিডনি আমার বাবা নিয়ে চলে গেছেন বেসিক্যালি। তুমি কি অনলি ডটার? হ্যাঁ হ্যাঁ, আমি অনলি ডটার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। बच्छ से जमीन तई सूचुक आसमान सीरस छूक सरपोश बच्छ से नियामत से मिजमान छाव म्योंदा नहीं पोश मेहा कर से की पोशिदसवा नहीं छाव म्योंदा नहीं पोश। মানেটা কি গানের? আমি জমিন, তুমি আসমান, তুমি আসমানের চাদর দিয়ে আমাদের এই দুজনের যে ভালোবাসা সম্পর্ক সেটাকে ঢেকে রেখেছো, তার পরিবর্তে আমি তোমাকে কি দিতে পারি না দিতে পারি হচ্ছে আমার জমিনে যে ফুল ফল ফুটে থাকে সেটা ভেট হিসেবে তোমায় দিলাম। একবার প্র্যাকটিস শেষে দুপুরে ভাত ঘুম দিচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুম ভাঙার পর তিনি উঠে দেখেন তার সুটকেসগুলো জলে ভাসছে। প্রথম খানিকটা হতভম্ব হলেও পরে তিনি ধরতে পারেন যতীন, কেদার এবং তাদের এক বন্ধু মিলে এই কাণ্ড ঘটিয়েছেন। কে সেই বন্ধু? সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, বীরেন্দর সেহবাগ। তখন আমার আই মাস্ট বি 14 year old, আন্ডার 15 ন্যাশনাল ক্যাম্পে। লং ওয়ে। জানি না, আমি এটা পুরো আন্দাজে আমাকে বলতে হবে। তাহলে উত্তর অপশন ডি। তোমার উত্তর অপশন ডি, বীরেন্দর সেহবাগ। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? কৌশিক বাবু? সচিন তেন্ডুলকর। কৌশিক বাবু বলছেন সচিন তেন্ডুলকর। তোমরা? কলকাতা সচিন তেন্ডুলকর। উত্তর 24 পরগনা? সচিন তেন্ডুলকর। দক্ষিণ 24 পরগনা? সচিন তেন্ডুলকর। সঠিক উত্তর সচিন। সচিন ইজ দ্য রাইট আনসার। এটা 14 বছর বয়স তখন আমি, সেহবাগ তখন অনেক ছোট। ও আমরা যখন ইনডোরে আন্ডার 15 ক্যাম্প করতাম, জুনিয়র লেভেলে ন্যাশনাল ক্যাম্প হতো, যারা স্টেট লেভেল, জোন লেভেলে ভালো খেলতো তাদের বেস্ট 15 জন নিয়ে ক্যাম্প হতো। তো এই ক্যাম্পে সচিন আমরা 1 মাস ছিলাম মধ্যপ্রদেশে। রোববার দুপুরবেলা তার কি মনে হয়েছে বোধহয় ঘুমন টুমন নিয়ে আমরা ঘুমোচ্ছিলাম, সমস্ত ঘর জলে ভাসিয়ে দিয়েছে। আমি উঠে দেখি সব ভাসছে। এটা কি করে, মানে জলটা এলো কোথা থেকে? বালতিতে দরজার তলা দিয়ে। আমরা যখন ডরমিটারিতে ছিলাম স্টেডিয়ামের নিচে ডরমিটারি বানিয়ে রাখতো। এটা আমি বলছি 1986 এর কথা। তো সেখানে প্রথম আমার সঙ্গে সচিন তেন্ডুলকরের আলাপ, আর সেখান থেকে বেরিয়ে ভারতীয় টিমে খেলে, and then he became what he is. কাশ্মীরি খাবার খেতে ভালো লাগে ভাস্কর? ভীষণ। বেস্ট ফুড কি? আমি কাশ্মীর কখনো যাইনি,
কদিন আগে সচিন তেন্ডুলকার আটকে গেছিলেন ওখানে, জানেন তো? না, জানি না। হ্যাঁ, আমার বন্ধুরা ফোন করেছে, ওখান থেকে ফোন করেছে, ভাই ইধার সচিন তেন্ডুলকার আটক গয়া। না, আটক গয়া মানে বলে এত বরফ পড়েছে যে উনি ফিরতে পারছিলেন না। তো তারপর তো উনি ওখানে গলি ক্রিকেট খেলেছেন সব লোকালদের নিয়ে, তো আমার বন্ধুরা খেলেছে ওর সঙ্গে ওখানে। কাশ্মীরের ফেভারিট খাবার কি? খাবার অনেক আছে, তবে সব থেকে বোধহয় রোগান জোশ, কাশ্মীরি রোগান জোশ। তারপর তাবাক মাংস বলে একটা হয়, যেটা ল্যাম্বের রিবস দিয়ে হয়, শুধু মাংস পাবে ওখানে আর কি, মিট পুরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোন শ্রদ্ধেয় মানুষের অস্ত্রে একাধিক রং দেখা যায়, কিন্তু যখন সেই অস্ত্র দেখা যায় তখন যার অস্ত্র তাকে দেখা যায় না? বাংলা শব্দ। ভগবানের নাম ভাবো, রঙের রং ভাবো, সেটাকে দেখা যায়, কিন্তু যখন সেই রং দেখা যায়, বিভিন্ন রং, তখন মানুষটিকে দেখা যায়। নামটা কি? মানে মানুষটার নাম, ভগবানের নাম? মানুষের সাথে রঙেরও যোগাযোগ আছে। তো চ্যালেঞ্জ করবে চাঁদনি? রামধনু। ইজ অ্যাবসলিউটলি রাইট, রামধনু। রামের অস্ত্র ধনুক, রামধনু যোগ করলে হয় রামধনু। রামধনুর অনেক রং, কিন্তু যখন রামধনু দেখা যায়, রং দেখা যায়, রামকে দেখা যায় না, তাই রামের নামের সাথে অস্ত্রের মিলনে হয় শব্দ রামধনু। ভাত থাকে কিন্তু খাওয়া যায় না, ওজন থাকে কিন্তু তোলা যায় না, কোন শব্দে? দুটো শব্দ নয়, একটাই শব্দ। একটাই শব্দ, সেই শব্দে ভাত থাকে কিন্তু খাওয়া যায় না, আবার ওজনও থাকে কিন্তু তোলা যায় না। না, আমি বলছি যে শব্দটা হবে সেটার মধ্যে কি ভাত থাকে? হ্যাঁ, এবার ওজনও থাকে কিন্তু তোলা যায় না। সুপ্রভাত। সুপ্রভাতে ভাত আছে, ওজনটা কোথায়? প্রভাবশালী আমরা বলি না? প্রভাত কিন্তু ওজন নয়। না, পারবে না? তো চ্যালেঞ্জ করবে ওয়েস্ট অফ বেঙ্গল কেউ? হ্যাঁ, বলো। প্রাইস। প্রাইসে রাইস আছে কিন্তু ওয়েট, দামেরও তো ওজন আছে। সঠিক উত্তর হচ্ছে ভারত। ভারতের র বাদ দিলে হয় ভাত, আর ভারতের ত বাদ দিলে হয় ভার। কপাল। কোন জিনিস পড়া হয় আবার খেলার মাঠে ভাঙাও হয়? আমরা পড়ি, আবার ওই শব্দটা দিয়ে খেলার মাঠের একটা সিচুয়েশনের নামও হয়। পারবো না। কেউ চ্যালেঞ্জ করবে? অনন্যা। পাড়ার লোক তো পালিয়ে যাবে। সঠিক উত্তর টাই, আর খেলার মাঠেরটা টাই ব্রেকার। ওয়েল ডান। টাই ব্রেকার ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। মহাভারতের কোন চরিত্রের পেট না থাকলে একটি গ্রহ পাওয়া যায়? গ্রহ কি বাংলা নাম? বাংলা। বাংলা। খুব পপুলার চরিত্র মহাভারতের, তার নামের একটা অংশ বাদ দিলে গ্রহর নাম আসে। পেট না থাকলে মানে মাঝখানটা বাদ দিলে? হ্যাঁ, মাঝখানটা। শকুনি। কুটা বাদ দিলে শনি। অ্যাবসলিউটলি রাইট, ওয়েল ডান ভাস্কর। শকুনির কু বাদ দিলে শনি। অ্যাবসলিউটলি রাইট ভাস্কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাতে ধরে ব্যবহার করা কোন জিনিস পুরুষ মানুষের নামের শেষে থাকে? হাতেও ধরা যায় সেটা, আর পুরুষ মানুষের নামের শেষে আমরা ব্যবহার করে থাকি, বাংলাতে বেশি ব্যবহার করে থাকি। দা। দা কিভাবে? শরৎ দা, দেব দা, শ্রী। আমি ভাবছিলাম প্রথম দা শ্রী শ্রীমতী হতে পারত, কিন্তু চেষ্টা
এসেই পুরুষ মানুষের নামের শেষে থাকে আর হাতে ধরে ব্যবহার করে। দা দিয়ে কাটা, দা দিয়ে কাটা হয়। অ্যাবসলিউটলি রাইট। গানের কি যা ক্রিকেটেও থাকে, গানের ক্ষেত্রে সেটি একই থেকে যায়, কিন্তু ক্রিকেটে সেটি পাল্টে যায়। এখানে গান শব্দটা কি বাংলা শব্দ? হ্যাঁ, বাংলা। গানের গানের কি ক্রিকেটেও থাকে, গানের ক্ষেত্রে সেটি একই থেকে যায়, কিন্তু ক্রিকেটে সেটি পাল্টে যায়। I know this. Okay, ready to challenge. গানের ক্ষেত্রে প্লেয়ারও থাকে, কিন্তু খুব ভেরি ক্লোজ টু প্লেয়ার। আমরা মিউজিক প্লেয়ার বলে থাকি গানের ক্ষেত্রে, তো ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। প্লেয়ার নয়। কেউ চ্যালেঞ্জ করবে? লোপাদি চ্যালেঞ্জ করেছে। স্কোরিং। স্কোরিং না, রেকর্ড। রেকর্ড। সঠিক উত্তর হচ্ছে রেকর্ড। রেকর্ড। রেকর্ড ইজ দ্য রাইট আনসার। কোন কারখানায় অভিনেতা পাওয়া যায়? কোন কারখানায় অভিনেতা পাওয়া যায়? ইংরেজিতে ভাববে না, আসছেই না মাথায়। কেউ চ্যালেঞ্জ করবে? তথাগত চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রি। সঠিক উত্তর হচ্ছে শুধু ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে অ্যাক্টর থাকে। দেখো, এটা ছবি দেখাচ্ছে তোমায়, অর্থপূর্ণ শব্দ বোঝাচ্ছে। বলতে হবে কি? খালি হল আছে আর একটা ব্যাংক দেখছো, হল আর ব্যাংক। সময় শেষ। চ্যালেঞ্জ। রাধা চ্যালেঞ্জ করেছে। কোলাহল। কি করে বোঝাও? ব্যাংক, কোলা ব্যাংক, আর হল, সিনেমা হল, কোলাহল। ইজ অ্যাবসলিউটলি রাইট, কোলাহল। কোন গরম খাবারের মধ্যে বরফ থাকে? এটা কিছুটা ধাঁধার মতো। হ্যাঁ, কে চ্যালেঞ্জ করবে? বাজার প্রেস করে। ওকে, পূর্ব মেদিনীপুর। আইসক্রিম। আইসক্রিম কি গরম খাবার? আইসক্রিম তো ঠান্ডা খাবারই। ওপরে কলকাতা। রাইস। রাইস। রাইসের ভেতরে আইস আছে। বাপরে বাপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এমন জিনিস যা বাড়লে কমে যায়? বয়স। বয়স বাড়লে কি কমে? আয়ু কমে যায়। দুটো আলাদা, কিন্তু বয়স আর আয়ু আলাদা, এটা একই জিনিস। ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো চ্যালেঞ্জ করবে, বাজার প্রেস করে চ্যালেঞ্জ করতে হবে। দিন। না, ওয়েস্ট অফ বেঙ্গল থেকে উত্তর দেবে। ওয়েস্ট অফ বেঙ্গল, কুচবিহার। সময়। সময় না, সঠিক উত্তর হচ্ছে ভাত। হ্যাঁ, এখানে লেখা আছে কি এমন জিনিস যা বাড়লে কমে যায়। আমরা ভাত বেড়ে থাকি। ভাত বাড়লে? ভাত বাড়লে ভাত কমে। এই লেটারটিকে বাংলায় দুটি অক্ষরে লিখবেন কি করে? এই লেটারকে তো বাংলায় লেখাই যাবে না। হ্যাঁ, যাবে। খেলার সঙ্গে যুক্ত। ক্লু দিলাম একটা, আমরা খেলে থাকি এটা। তোমার সাথে খেলা হবে আজ মেনকা, তোমার সাথে খেলা হবে রোজ মেনকা, মেনকা, খেলা হবে খেলা হবে। তো চ্যালেঞ্জ করবে ওয়েস্ট অফ বেঙ্গল থেকে। সঠিক উত্তর টেক্কা। কাশের টেক্কা। এই লেটারটিকে বাংলায় টয়কার কয় কয় আকার। টেক্কা। টেক্কা বলতে আমরা এ লেটারই বোঝাই।
ড্যাশ খেলে খিদে বাড়ে, আম না কাঁঠাল? গুগলি, হ্যাঁ। ড্যাশ খেলে খিদে বাড়ে, আম না কাঁঠাল? না খেলে খিদে বাড়ে। কেউ চ্যালেঞ্জ করবে না? তুমি চ্যালেঞ্জ করছো। আচ্ছা, আলিপুরদুয়ার বাজার প্রেস করেছে। কি খেলে খিদে বাড়ে? তোমার উত্তর হচ্ছে কি খেলে খিদে বাড়ে? আম না কাঁঠাল। আম না কাঁঠাল। কি নাম তোমার? সৌমদীপ। সৌমদীপ, সঠিক উত্তর কিন্তু ইমন দিয়েছে। আম না কাঁঠাল, না শব্দ দিয়ে তুমি যদি বসাও, না খেলে খিদে পারে। উপরে বটলটা দেখছো, ড্রিঙ্কের বটল। 1 2 3 4 5 6 7টি গ্লাস। কোন গ্লাসটি আগে ভরবে? 7 কি করে? ফার্স্ট ক্লাসটা প্রথমে ভরলেই তো ফ্রিয়ের যে পোর্টালটা ওটা আগে ভরবে, বিকজ নিচে তো 3 সিমিলার লজিকে ওটাও আগে ভরবে, 7টা নিচে। ভালো করে দেখো। সেভেন ফুল এন্ড ফাইনাল। ক্যাপ্টেন গ্রিন চ্যালেঞ্জ কে করবে? উত্তর দিনাজপুর চ্যালেঞ্জ করেছে। একটাও গ্লাস ভরবে না, বোতলের মুখটা বন্ধ আছে। They are absolutely right. বোতলের ছিপি আটকানো, তাই একটা গ্লাসও ভরবে না। গুগলি রাউন্ড, বুদ্ধির রাউন্ড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মার্জনা, প্রোগ্রাম অর্গানাইজার, কিভাবে আসলে প্রফেশন? আগে স্টেজ পারফর্ম করতে, কি স্টেজ পারফর্ম করতে? আবৃত্তি, নাচ, সঞ্চালনা, এই দিয়ে শুরু করি আমার পথ চলা 2015 সালে। তখন বিভিন্ন অর্গানাইজার যারা প্রফেশনালি কাজ করেন তাদের কাজ আমি দেখতাম, কিভাবে তারা সেলিব্রিটি কন্ট্যাক্ট করেন, কিভাবে তারা ডিল করেন, এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে যাই। এবং আমার যেটা মানে ভালো দিক ছিল সেটা হচ্ছে আমার অনেক কন্ট্যাক্ট ছিল, আমার যোগাযোগ ছিল। তখন কোনো রকম পয়সা করি ছাড়াই আমি কাজটা করতাম। তখন অর্গানাইজাররা আমাকে বলতো যে আচ্ছা তুমি যে আমাদেরকে এরকমভাবে প্রোগ্রাম দিচ্ছ, তো তুমি একটা কাজ করো, তুমি নিজের কিছু লাভ রেখে তুমি প্রোগ্রামগুলো আমাদের দাও। আমি তখন অর্গানাইজারদের যে রেটটা আমি বলতাম সেখান থেকে আমার লভ্যাংশটাকে ধরে আমি বলতাম। কম্পিটিশন তো ভেরি টাফ, কিভাবে নিজেকে ধরে রাখো? যেটা আমার বলতে পারেন একটা নীতি, সেটা হচ্ছে আমি বিভিন্ন ফেস্টিভ্যালে একটা ডিসকাউন্ট দিই। সাধারণত কিন্তু এই ইভেন্টের ওপরে কোনো ডিসকাউন্ট হয় না। ইভেন্টেও ডিসকাউন্ট? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আমি এখন প্রচার করছি, এই দিনের মধ্যে বুকিং করলে এত% ডিসকাউন্ট পাচ্ছি। মানে টোটাল অ্যামাউন্টের উপর তুমি একটা ডিসকাউন্ট? টোটাল অ্যামাউন্টের উপর আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি। এই জন্যই হয়তো আস্তে আস্তে এগোচ্ছি। অর্গানাইজাররা যারা প্রোগ্রাম করবে আমাকে দেখেছে, হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করেছে, যেরকম হয়েছে যে একরকম আমি রেট বলেছি, তারা বলছে না আপনার সাথে এরকম কথা হয়নি। তখন সেক্ষেত্রে না আমাকে এখন কল রেকর্ডিং রাখতে হয় যে আপনার সাথে আমার এই কথাটা কিন্তু হয়েছিল। এবং হয়তো সেলিব্রিটি স্টেজে উঠেছে, মারামারি লেগে গেছে দিদি, এরকম হয়, আমাকে স্টেজে উঠে বলতে হয় প্লিজ আপনারা বসুন, নইলে কিন্তু আমি প্রোগ্রাম স্টপ করে দেবো। পরিবারে কি আছেন মার্জনা? আমার বাবা মা, আমার বৃদ্ধ দিদা আছে, আমার বোন আছে, মামার মেয়ে, আমার ভাই, আর আজকে আমার সাথে এসেছেন আমার জেঠু জেঠিমাও এসেছেন। বিয়েও তো হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ডও আছে অবশ্যই। বেহালার নামটা কেন বলছো না? বাচ্চা আছে না? ওটা একটা সুবিধে। জলি, গাড়ির বিজনেস তোমার? হ্যাঁ, একসময় বাবা গাড়ি চালাতেন। হ্যাঁ হ্যাঁ। কিভাবে শুরু হয়েছিল পুরো ব্যাপারটা? ছোটবেলা থেকেই অনেক কষ্টের মধ্যে মানুষ হয়েছি, বাবাকে অন্যের গাড়ি চালাতে দেখেছি। এমনও দিন গেছে যে বাবা গাড়ি পায়নি, পরের দিন কিভাবে হাঁড়ি চাপবে সেই কথা ভাবতে হয়েছে। তখন থেকেই চিন্তা করতাম যে আমার যদি একটা নিজের গাড়ি থাকতো তাহলে বাবাকে এরকমভাবে কষ্ট পেতে হতো না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার জীবনে আমার হাজব্যান্ড আসে এবং তখন ওর সঙ্গে আমার কন্ডিশন হয়েই যায় যে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, তো আমার বাবা মাকে কিন্তু তোমাকে দেখতে হবে। তো ও বলেছিল তোমার প্রবলেম মানে আমার প্রবলেম। আমার যখন বাচ্চা পেটে আসে তখন ঠিকঠাকই চলছিল, যখন 4 মাস কি 5 মাস তখন হঠাৎ আমাকে ডক্টর বলেন যে তোমার বেবি ঠিকঠাক নয়। তো আমার হাজব্যান্ড শাশুড়িকে ডেকে নিয়ে ওই ঘরে বলছে মা এরকম এরকম ব্যাপার। আমি বলছি কিছু কি হয়েছে?
না কিছু হয়নি, তুমি পড়াও না, তোমার কোনো চাপ নেই। মাকে ডাকে যে জানেন তো এরকম এরকম হয়েছে, জলিকে কি করে ফেস করব আমি বুঝতে পারছি না, আপনি একটু জলিকে বুঝিয়ে বলুন। আমার এক মাসি আছে, সে খুব যিশুর ভক্ত, প্রভু যিশুর ভক্ত, তো এরকম প্রার্থনা আছে, তুই প্রার্থনায় যাবি, অনেক কিছু হয়। তো সেখানে দিদি প্রার্থনা হচ্ছে, 40 থেকে 50টা লোক শুধু আমার জন্য প্রার্থনা করছে যে এরকম একটা প্রবলেমে রয়েছে, এই প্রবলেম তো প্রভু যিশু তোমার নামে উদ্ধার হোক, প্রবলেম থেকে বেরিয়ে আসুক। তো তার 1 সপ্তাহ বাদে টেস্ট হলো, মানে যেখানে ডাক্তার 99% বলে দিয়েছিল তোমার এরকম ব্যাপারটা হবে, 1 সপ্তাহ বাদে রিপোর্টে দেখলাম আমার বেবি ওকে, আমার বেবির কোনো প্রবলেম নেই। তখন থেকে আমার প্রভু যিশু আমার গায়ে কাটা দিচ্ছে, তখন থেকে প্রভু যিশু আমার মনে গেঁথে গেল। কত বড় ছেলে? এই তো 7 বছরের দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রঞ্জিতা, মুড়ির ফ্যাক্টরি তোমার কিভাবে শুরু হলো? আমি ছোট থেকে দেখতাম আমার বাবা পেশায় ব্যবসায়ী। বাবার কি ব্যবসা ছিল? ধান চালের ব্যবসা। আচ্ছা। আর ব্যবসার প্রতি আমার প্রচন্ড ইন্টারেস্ট ছিল, কিন্তু বাবার ব্যবসাটা না। এই ব্যবসাটা সম্পূর্ণ আমি নিজের হাতে তৈরি করি। আমি যখন তৈরি করি তখন আমি গ্র্যাজুয়েশনে 2nd ইয়ার। মিল যেভাবে স্ট্যান্ড আপ করছিল তাতে আর ধান চালের ব্যবসা চলবে না, যেহেতু তাতে কস্টিং বেশি, লেবার খরচ বেশি, মানে যেখানে চালের দাম কম পাবে সবাই সেখানেই যাবে ব্যবসায়ীরা। কিন্তু হঠাৎ করে মুড়ি কেন এত ব্যবসা? মুড়ি কেন বলতে, আমার বাবার যে ধান চালের কারবারটা ছিল, ব্যবসাটা ছিল, সেখানে যে চালটা হতো সেটাও কিন্তু মুড়ির চাল। তখন ছিল গ্রামের দিকে হাতে ভাজা মুড়ি, সেটাই শহরের দিকে সাপ্লাই হতো। মেশিনারি মুড়ির চাহিদা বাড়বে, তা না হলে চলবে না, কারণ এত প্রোডাকশন হাতে ভেজে কেউ মুড়ি দিতে পারবে না। হাতে ভাজা মুড়ি আর মেশিনের মুড়ি কি তফাৎ? মেশিনের মুড়ি বলতে আমাদের যে মুড়িটা হয় সেটা কিন্তু হাতে ভাজা না হলেও পুরো সেম হাতে ভাজা মুড়ির, কারণ আমাদেরটা হচ্ছে সাদা মুড়ি। আমাদের মার্কেটে 2 রকমের মুড়ি চলে, এক হচ্ছে সাদা, এক হচ্ছে ললাট। আমরা ললাট বা লাল মুড়ি করি না, আমরা হচ্ছে সাদা মুড়ি করি। লাল মুড়িটা কি জিনিস? লাল বা ললাট মুড়িটা হচ্ছে এই যে চালটাতেই কিছু কেমিক্যাল মাধ্যমে লাল হয়, সেটাতে খরচ কম হয়, সেটাতে লেবার কম লাগে, সেটা জাস্ট চালটাকে যে প্রসেসিং, একবার প্রসেসিংয়ের পর 2nd টাইমেই মুড়ি বেরিয়ে আসে। আর আমাদের একটা চালকে ধুয়ে 2 দিন কোল্ড জায়গায় রাখতে হবে, 3 বার সেটাতে হিট দিতে হবে, তারপরে তার থেকে মুড়ি তৈরি হবে। আমাদের প্রসেসিং কষ্ট সেই জন্য অনেক বেশি। আর আমাদের কোনো রকম কেমিক্যাল, অনেকে বিভিন্ন রকম জায়গায় আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে মুড়ি থেকে কিছু মেশানো হয়। আমি বলছি আমাদের যে প্রসেস, সেই প্রসেসে কোনো কিছু যদি আমরা চালে মেশাই তাহলে আমাদের সেখান থেকে মুড়ির কোনো রকম মুড়ি তৈরি হবে না। মুড়ি করতে গেলে ইউরিয়া লাগে, এই সমস্ত কথা। আমি বলছি আমরা তো এর সাথে যুক্ত না, আমাদের যে পদ্ধতি সেটা সম্পূর্ণ আলাদা। আর হাজবেন্ড কি করেন? হাজবেন্ড স্কুল টিচার। যে কোনো প্রবলেমের আমার একটা এখন সলিউশন বলতে আমার হাজবেন্ড। সেটা নিজের পড়াশোনার দায়িত্ব নিজেই নিয়েছো? হ্যাঁ দিদি। কবে থেকে করছো? এটা শুরু হয়েছে দিদি, আমি একদম নিম্ন মধ্যবিত্ত মুসলিম ফ্যামিলির মেয়ে। আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি। তো আমার বাবা পেশায় একজন সাধারণ কৃষক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে, যেহেতু আমরা 3 বোন। মাধ্যমিক হয়েছে, উচ্চ মাধ্যমিক হয়েছে, এবার বিয়ে দিয়ে দাও, 18 বছর হয়ে গেছে, এবার বিয়ে দিয়ে দাও। ইভেন এটা পর্যন্ত শুনতে হয়েছে কি যে তুমি পড়াশোনার জন্য যে টাকাটা ইনভেস্ট করছো সেই টাকাটা তুমি রেখে দাও, সেভিংস করো, বিয়েতে কাজে লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা সবসময় এটা মানে করেছে যে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। খুব কষ্ট করতে দেখেছি বাবাকে, যে সারা রাত হয়তো গায়ে জ্বর, কিন্তু আবার সকালবেলায় উঠে মাঠে চলে গেছে। এবার সমস্যাটা হলো হঠাৎ করে একদিন ভোরবেলায় বাবার হার্টে পেন হচ্ছে, বুকে পেন হচ্ছে। ডাক্তারবাবু বললেন যে একটা ভালভ টোটালি ব্লকেজ হয়ে গেছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। অপারেশনের পরে যখন বাবাকে নিয়ে এলাম, তারপর তার চেক আপ, তার ওষুধপত্র সব কিছু আছে। আমার পড়াশোনার একটা খরচ আছে, রেগুলার যাতায়াতের খরচ, পড়াশোনার খরচ। বোন, মেজ বোন মাধ্যমিক দিল এবছর। তো আমি মাঝখানটায় ভাবি যে আমি পড়াশোনা ছেড়ে দেবো, কিন্তু পর মুহূর্তে মনে হলো যে একটা সমস্যা এসেছে, কিন্তু আমি মাঝপথে সেখান থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারি না। আমার বাবা তো স্বপ্ন দেখেছে যে তোমাকে হায়ার স্টাডি করাবো, নিজের পায়ে দাঁড় করাবো। তো আমি সিদ্ধান্ত নিই যে আমাকে মাঠে নামতে হবে। আমি কাকাদের সাহায্য নিয়ে আমি নামি মাঠে, চাষ করতে শুরু করি। হ্যাঁ, চাষ করতে, মানে আমাদের যেমন মেনলি আলু চাষটা মেন। তাহলে আর পড়াশোনাটা কি হলো? পড়াশোনা চলছে। আমি সকাল 6:30 থেকে আমি বেরোই, আমি টিউশন পড়ে, নিজে পড়ে, তারপর ইউনিভার্সিটি ক্লাস করি। ক্লাস করে এসে আমি ডাইরেক্ট টিউশন পড়াতে যাই। টিউশন পড়িয়ে তারপর বাড়ি ঢুকি 9টায়, মানে আমার মানে 6:30 থেকে রাত্রি 9টা 9:30 পর্যন্ত। তার সাথে সাথে চাষ চলছে? চাষ চলছে, পড়ানো চলছে। চাষটা এখন শিখে গেছো? কিছুটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
নমস্কার, ঘরে ঘরে জি বাংলা নিয়ে আজকে আমি চলে এসেছি আসানসোলে আয়নাদির বাড়িতে। আয়নাদির বাড়িতে মা প্রতিষ্ঠিত। 88 সালে মাকে আমি স্বপ্নে পেয়েছিলাম। তুমি স্বপ্নে পেয়েছিলে? তুই আমাকে প্রতিষ্ঠা কর, তুই যেখানেই যাবি আমাকে পুজো করে যাবি। আমি তোর পুজোয় খুব সন্তুষ্ট। মা স্বপ্ন দিল। চলো তোমার মা এবং পরিবারের গল্প শুনি। চল। তখন তো খুব প্রেম টেম কম ছিল 78 সালে। তখন আমাদের দুজনকে এক জায়গায় গল্প করতে দেখে আমাদের কিছু লোক ওই ক্লাবে আমাদেরকে ধরে নেয়। কেন? এখন সেই দিনটা তো নেই। আগে এরকম দিন ছিল, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, সন্ধ্যা হয়ে গেলে মেয়েরা বাড়িতে থাকবে। আমার শ্বশুর বাড়ি জমিদারের বাড়ি, আমার বাপের বাড়ি মধ্যবিত্ত। আচ্ছা আচ্ছা। তখন ওর নামে একটা কারখানা ছিল, শঙ্কর ইলেকট্রিক ওয়ার্কশপ। সেই কারখানাটা আমার শ্বশুর ওকে জিজ্ঞেস করলো, তুই কি করবি, কারখানাটা নিবি না মেয়েটাকে বিয়ে করবি? ওর নামে তখন মানে 78 সালে 1,24,000 টাকা। তখন একটি বিরাট ব্যাপার, 78 সালের বিরাট ব্যাপার। তো বিয়ে হতে দেবে না, বড় লোকের ঘর চলে যাবে, মাটির ঘরের মেয়ে বিয়ে হতে দেবে না, যেটা গ্রামে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তখন ও বলল যে না বাবা, আমি মা মরা মেয়েকে যখন ভালোবেসেছি আমি ওকেই বিয়ে করব। এইবারে আমার এক দাদা, পিসির ছেলে, বড় পিসি, কোল ইন্ডিয়ার সিএমডির পার্সোনাল সেক্রেটারি, তো বললো যদি কোল ইন্ডিয়ায় একটা চাকরি হয় সেটা কিন্তু তোর হবে। ঠিক 3 মাসের মাথায় ভ্যাকেন্সি ডিক্লারেশন, মানে লোক নেবে 120টি, মোটামুটি 5,000 ছেলে। ঠিক আছে, আমি তো মনে করলাম যে এটা হতেই পারে না। তারপরে 3 মাসের মাথায় অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেল ওই যে দাদা, তার সেজো ভাই। তারপরে আইসিএসসি দেবে, এমন সময় একটা ছেলের সাথে আমার মেয়ে কি হলো? তখন তো জাস্ট আমার আইসিএসসি চলছে, ভোট দিচ্ছি। এই সময় তার আগের থেকেই আমার একজনকে খুব ভালো লাগতো। এবার মামুনি আমাকে কারোর তরফ থেকে খবর পেয়েছে যে তুই এরকম করছিস, বলছে না বাবু আমি কিন্তু সাবধান করে দিচ্ছি এটা যাতে না হয়। আমার মা বাবার অমতে যে বিয়ে করে ফেলি। কিছুদিন যাবত তো ভালোই ছিলাম, হঠাৎ করে দেখি আমার হাজব্যান্ডের মধ্যে বিশাল পরিবর্তন। সন্ধে হলেই বাইরে চলে যাচ্ছে, ঘরে থাকছে না, কটু কথাও বলে যাচ্ছে। তো আমি এই দেখতে দেখতে ভাবছি যে হয়তো একটু চেঞ্জেস আসবে কিছুদিনের মধ্যে, কিন্তু দেখছি না, আরও বাজের দিকে যাচ্ছে। তখন আমি ভাবলাম তাহলে একটা সন্তান নিয়ে নিই, হয়তো তারপরে ছেলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাই হলো। আমার ছেলে যখন হয় কোনো চেঞ্জেস তো আসছেই না, উপরন্ত আরও বাজের দিকে যাচ্ছে। আমার এখন যিনি প্রেজেন্ট হাজব্যান্ড তার সঙ্গে আমার দেখা, উনি একটা মেটেরিয়াল নিতে এসেছিল। তো তখন উনি আমাকে দেখেন। তো যাই হোক, ও আসার পর আমাকে বোঝালো যে তুমি এক কাজ করো, ওম লজিস্টিকে তখন ওই টাইমে আমাদের আসানসোলে একটা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কথা চলছে। তো সেই টাইমে আমার একটু টাকা রাখাও ছিল, বাপিও একটু ইয়ে করে দিয়েছিল। তো আমি ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে ঢুকলাম। ওইদিকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমি এই কাজটা চালু হয়ে গেল, বেশ রমরমা চলছে তখন কাজ। ছেলের কোনো অভাব নেই, বাপি মামুনিকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছি, ছেলে তখন একদম টপ মোস্টে ইয়েতে আছে। আমার যেটা ইচ্ছা সেটা পূর্ণ হয়ে গেল। 18 সালের শেষে বাবু তখন এবার ক্লাস 8 উঠবো, তখন আমাকে দীপাঞ্জন বলে যে এবার আমাদেরকেও তো এক হতে হবে, অনেক দিন তো হলো, তুমি এবার ছেলেকে দেখো, কারণ ছেলেকে যেমন করে দাঁড় করাতেই হবে, এটাই তোমার লাইফে যেটা লক্ষ্য সেটা তুমি করো। অ্যাট দ্যাট টাইম আমি কাজটা ওর হাতে দিয়ে আমি ঘরে বসে গেলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে বলছেন? উৎসব মুখার্জি বলছি। উৎসব? হ্যাঁ, এই শোনো না, তোমার লয়ার কিছু করতে পারেনি আজকে কোর্টে, ওকে? আর তোমাদের ডিপার্টমেন্ট ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ। আমি কিন্তু সসম্মানে বেরিয়ে এসেছি। আর ওই উপল মৈত্রের এভিডেন্স কোনো কাজে লাগেনি, আর কোনোদিন কাজে লাগবেও না। হ্যাঁ, পরের ডেট পড়েছে, আর আমি মনে করি যে পরের ডেটে হয়তো আমি বেকসুর খালাস পেয়ে যাব, তাই না? উৎসব? হ্যাঁ, আর তারপরে আমি তোমার হিসাবটা নেব। ইয়েস, তোমার হিসাব নেব আমি। আর হ্যাঁ, তুমি তো আমার এক্স লাভার ছিলে, তাই না? তোমার সঙ্গে আমার একটা রিলেশন ছিল, তারপরে তুমি আমাদের বাড়িতে বউ হয়ে ঢুকেছো। তারপরে হঠাৎ করে একদিন জানতে পারলাম যে তুমি হলে গিয়ে জ্যাজ সান্যাল, যে হলো ওই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক। ব্যাস,
তারপর থেকে বুঝে গেলাম তুমি আর আমি দুজন বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছি। তোমাকে সুযোগ পেলে আমি মারবো, তুমিও সুযোগ পেলে আমাকে মারবে। আমি মারি না উৎসব, আমি পানিশমেন্ট দিই, তুলে নিয়ে কোর্টে চালান করি। তবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করেছো তবে আমি আইন হাতে নিতে পারি আমি আইন হাতে। কথাটা মাথায় রেখো উৎসব মুখার্জি, মাই ডিয়ার ঠাকুরপো। Hey, I know my mom is missing. আমি জানি আমার মম মিসিং। আর হ্যাঁ, আমি শুনলাম যে তোমার অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকেছে, শেয়ার ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, গেম খেলছো আমার সঙ্গে? হ্যাঁ, গেম খেলছো আমার সঙ্গে? তুমি ওই স্বয়ম্ভু আর তারপর ওই কৌশিকী মুখার্জি, তোমার ওই কৌশিকী মুখার্জিকে বলে দিও যে উৎসব মুখার্জি এখন খোলা হাওয়ায় বেরিয়ে এসেছে। এবার সে বাড়িতে ঢুকছে, আর বাড়িতে ঢুকে সে যেটা করবে সেটা ভাবতেও পারছো না। তোমার আর কৌশিকী মুখার্জির বেঁচে থাকা আমি একেবারে দুষ্কর করে দেব। মাথায় রাখো, আমার নাম উৎসব মুখার্জি। 14 দিন, হ্যাঁ 14 দিন আমি জেল হেফাজতে ছিলাম। সেই প্রত্যেকটা দিনের বদলা যদি আমি না নিতে পারি তাহলে আমার নাম উৎসব মুখার্জি নয়। আর কোনো ক্রাইম করো না উৎসব, প্লিজ। আর কোনো রকম ক্রাইম কমিট করো না। আর যদি কোনো রকম তুমি ক্রাইম করেছো উৎসব, তার ফল কিন্তু ভালো হবে না। এবার কিন্তু আমি তোমাকে কোর্ট অব্দি আর পৌঁছতে দেব না। প্রথমে তোমার পায়ে শুট করব, তারপর সেটা তোমার কপালে এনকাউন্টার করে দেবো উৎসব। কথাটা মাথায় রাখবে। কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। উৎসব মুখার্জিকে বাঘের খাঁচায় রাখা হয়েছিল, আর সেই বাঘ এখন খাঁচার বাইরে বেরিয়ে এসেছে। এবার দেখো দেখো এবার কি হয়। শেয়াল নিজেকে নাকি বাঘ বলছে। চিন্তা করো না উৎসব, পরের ডেটেই দেখবে খেলাটা কিরম ঘুরে গেছে। আমার ডিপার্টমেন্ট কিন্তু পায়ের ওপর পা তুলে বসে নেই উৎসব মুখার্জি। তারা 24/7 অ্যাক্টিভ। আমরা ডিউটি করি, আমরা পাবলিককে সার্ভিস দিই। কথাটা মাথায় রাখবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারে। বাবা, আপনি? রাজনাথ মুখার্জি। আমার স্ত্রী মিসিং। আমি লোকাল থানায় ডায়েরি করেছি, যেখানে যেখানে ইনফর্ম করার দরকার সব করেছি। এবার আমি আপনার কাছে এসেছি। বাবা, এরকম আমাকে আপনি বলছেন কেন? আপনি এক মস্ত অফিসার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের। আপনার নাম চারিদিকে ছড়িয়ে আছে, সেটা একমাত্র আমি জানতে পারি। ভীষণ বোকা আমি, ভীষণ বোকা, বুঝতে পেরেছেন? আমার ঘরে আমার এক বৌমা আছে, সে আমাকে ঠকিয়ে আমার কাছে সমস্ত তথ্য গোপন করে সে ঘরের মধ্যে রয়ে গেল। আর আমি তাকে খুব স্নেহ করতাম, কিন্তু সে সমস্ত কিছু গোপন করেছে। আমাদের পরিবারের সদস্যদের একের পর এক জেল কাস্টাডিতে নিয়েছে, এমনকি আমার ছেলেকেও। আজকে সেই ছেলে বেল পেয়েছে। আপনি যাতে খুশি। আপনি সত্যি বিশ্বাস করেন কি যে আপনার পুত্রবধূ ভুল? আপনি সত্যি বিশ্বাস করেন বাবা যে আপনার পুত্র উৎসব মুখার্জি ও ঠিক? বলুন না বাবা, আপনি কি বিশ্বাস করেন? আপনি তো এত রেশনাল একজন মানুষ, এত বড় একটা কোম্পানি চালান। আপনি কি বিশ্বাস করেন বাবা? উত্তর দিন না, উত্তর দিন না। আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস অবিশ্বাস নিয়ে এখানে আলোচনা করতে আসেনি। আমার স্ত্রী মিসিং, তাকে খুঁজে বার করে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনি তো নাকি অসম্ভব বুদ্ধিমতী। আপনার সিক্সথ সেন্স নাকি ভেরি স্ট্রং। আপনার নাকি কোনো কেস আনসলভ নেই। তাহলে আমার কেসটা সলভ করে দেখান না, দেখান না। আপনি বের করে দিন না।
বৈদেহী মুখার্জিকে। আমি হাত জোড় করছি আপনার কাছে। আপনি কি করছেন বাবা? আমি আপনার পুত্রবধূ হই। কিসের পুত্রবধূ? আমি বললাম না আমার পুত্রবধূ আমাকে ধোঁকা দিয়েছে। আমি বললাম না আমার পুত্রবধূ আমাকে আমাকে ঠকিয়েছে, মিথ্যে পরিচয় দিয়ে সেই বাড়িতে ঢুকেছে। দিনের পর দিন, রাতের পর রাত থেকেছে, ও এ বাড়িতে বিয়ে পর্যন্ত করেছে। জীবনে কত কিছু ঘটেছে আমার, মানুষ চিনতে পারিনি জানেন। আজকাল মানুষ চিনতে পারি না, বৃদ্ধ হয়েছি তো আজকাল পারিও না এত স্ট্রেস নিতে। তাই জন্যই বোধহয় আপনার পুত্রবধূকে আপনার আরেক পুত্র যখন খুন করতে গেছিল আপনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তাই জন্যই বোধহয় আপনার পুত্র যখন আপনার ভাইজিকে খুন করতে গেছিল আপনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। পুত্র স্নেহে এতটা অন্ধ হয়ে গেছেন বাবা, এতটা অন্ধ হয়ে গেছেন। আপনাকে দেখে তো ধৃতরাষ্ট্রের কথা মনে পড়ে যাচ্ছে। আপনি চিৎকার করতেই পারেন, কিন্তু এটাই ফ্যাক্ট বাবা, এটাই ফ্যাক্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা সবাই অন্যরকম। এবারের বউ ছাড়া তোমাদের জীবনে চলার পথ, লাইফস্টাইল আমার কোনোটাই পছন্দ না। আমি আমার মতো করে বাঁচতে চাই, এটুকু বলে গেলাম। তাহলে আমি কি নিয়ে বাঁচবো? জানি না, ভালো ছেলে দেখে বিয়ে করো না। তোর কি হয়েছে বলতো? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত টাকা পয়সা, এত প্রপার্টি, বেশিরভাগটাই তো তুই পাবি। তুই রুদ্রাণীর ভাই, রাজেশ্বর চ্যাটার্জির ছেলে। এসব কি পাগলামি করছিস তুই? পাগলামি করছি না, এই বিয়েটা আমি করতে পারবো না। রেমা, তুমি আমার জন্য ওয়েট করো না। চ্যাটার্জি গ্রুপের পাওয়ার তো তুই জানিস, দরকার হলে ঠিক তোর বিয়েটা দিয়ে দেওয়া হবে, প্রয়োজনে তুলে এনে। তোমাকে আমার কোনোদিনই পছন্দ ছিল না মাই ডিয়ার কাকা বাবু, ইউ আর কারাপ্টেড। আর একটা কথা, ভুল করেও আমাকে তুলতে এসো না, পুরো চ্যাটার্জি পরিবারের লোক কম পড়ে যাবে আমাকে তোলার জন্য। রেহানদা, এ কি কথা বলছিস তুই? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেলি? ছোটকার সাথে এভাবে কথা বলছিস কেন? ছোটকা আমাকে হুমকি দিচ্ছে, আর হুমকিতে দমে যাওয়ার ছেলে আমি নই। ফিরে তোকে এখানে আসতেই হবে, কথাটা মাথায় রাখিস। কোনো উপায় নেই, এই বাড়িতে তোকে ফিরতেই হবে। ফিরবো না, আমি যেখানে আছি সেখানে জনশ্রুতি আছে যে চ্যাটার্জিরা নাকি বস্তি ভেঙে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করছে। মাম্মি, তোমার হাজবেন্ডকে বলে দিও, আই মিন রাজেশ্বর চ্যাটার্জিকে বলে দিও, ওই বস্তির দিকে চ্যাটার্জি পরিবারের কেউ যেন চোখ তুলে না তাকায়। রেহান, ওয়েট, কি করবি তুই? কি করবি তুই? বললাম না ভিটেমাটি উচ্ছেদ করো না,
তাহলে পাপ হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছে, আমার বাবা কোনো মতে প্রাণে বেঁচেছে। এই খুনের পেছনে আপনাদের হাত আছে। শুনুন, দরকার পড়লে আমি আপনাদের বাড়ি ঘেরাও করব, দরকার পড়লে আমি সাংবাদিক ডাকবো, দরকার পড়লে আবার বৈঠক করব, কিন্তু আমি আপনাদের ছাড়বো না বলে দিচ্ছি। আইন সকলের জন্য সমান। আপনারা যদি খুন করার চেষ্টা করে থাকেন তাহলে আপনারা অপরাধী। আপনারা যদি খুন করানোর জন্য কাউকে টাকা দিয়ে ভাড়া করে থাকেন তাহলেও আপনারা সমান অপরাধী। আপনি ওই কোলকে নামে অ্যান্টি সোশ্যালকে হায়ার করেছিলেন না আমার বাবাকে মারার জন্য, ওই বস্তি দখল করার জন্য। আমি এফআইআর করতে চাইছি কিন্তু আমার এফআইআর নেওয়া হচ্ছে না। ননসেন্স। কি? ফোনটা দে। ম্যাডাম ওর সাহসটা দেখলেন? আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছিল। চল বেরো এখান থেকে, বেরো। চাল কাকে বলছেন? চাল কাকে বলছেন? আমরা কি কুকুর, গাধা, ছাগল নাকি? সম্মান দিয়ে কথা বলতে পারেন না মহিলাকে? আমি এফআইআর করতে এসেছি, আমি এফআইআর করব। এফআইআর আমি করতে দেব না। কোনো সাক্ষ্য প্রমাণ নেই, পুরোটাই মিথ্যে অভিযোগ। এটা দাও। কি করছো কি তুমি? পেনটা দাও আমাকে। পেন। রুদ্রাণী চ্যাটার্জিকে বলবেন এফআইআর করে দিলাম। এফআইআর নাম্বার 197/2024 ওনার বিরুদ্ধে এফআইআর করে গেলাম। এরপরের দায়িত্ব আপনার। আর আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আমি আপনার সিনিয়র অফিসারদের শরণাপন্ন হব। করাপশন চলবে না, আমি কোনোভাবেই মানব না। দেশকে সঠিকভাবে আইন মেনে অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে। প্রকাশ্য দিবালোকে আমার বাবাকে যারা খুন করার চেষ্টা করেছে তাদের গ্রেফতার করতে হবে। কথাটা মাথায় রাখবেন। তোর এত বড় সাহস? হ্যাঁ রে, আমার এত বড় সাহস তুই বুঝতে পারিসনি। হ্যালো, আমি ক্লাসে আসছি। একটাও ক্লাস মিস করব না। আমার একটাই টার্গেট, একটাই স্বপ্ন, আইএএস অফিসার হব। আপনাকে বুঝিয়ে দেব ডিউটি অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। Goodbye. হাজার মাইল পথ পেরিয়ে হাতের মুঠোয় স্বপ্ন ভরিয়ে আমি জিতবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি, আমি আশা করব তুমি পুতুলের বাড়ির লোকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। স্যার, ও না অনেকক্ষণ থেকে কাকার ব্যবহার করে যাচ্ছে। ও আমার বউকে বাজে বাজে কথা বলছে স্যার। ওকে এমন কাজ করেছে শুনে আমার বউ যে ওকে এই কথাখানা বলবে যে ও সঞ্চালন করতে পারে না। ও কি জানে আমার বউ ব্যাপারে যে এত কথা বলছে তখন থেকে। আমার কিন্তু ভালো লাগছে না, আমি বলে দিচ্ছি। অনেকক্ষণ থেকে আমার বউকে অপমান করছে। এমন ধরনের কাজ করলে আমি থাকবো না, বাড়ি চলে যাব। বিয়ের প্রথম দিনে দেখছেন তো কিরকম বরকে ভাঙাচ্ছে। ছি 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 ছি, কি বংশের মেয়ে এসেছে। বৌদি, যা বলেছি ঠিক বলেছি।
তুমি যা পারো করো তোমার আত্মীয় স্বজনদের সাথে, আমাকে না এসবের মধ্যে আর ডাকবে না, বুঝেছো? আমি আর কিচ্ছু করতে পারবো না। তোমরা কিছু মনে করো না প্লিজ। কাকিমা, আপনি কিছু মনে করবেন না। মনে করা না করা ব্যাপার নয় বাবা। ও যদি আমাদের সামনেই আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, তাহলে আমরা চলে যাওয়ার পর পুতুলের সঙ্গে তো খুব খারাপ ব্যবহার করবে। তুমি ওকে একটু বোঝাও বাবা। দেখো, তুমি তো ওকে পছন্দ করে নিয়ে এসেছো, ওর প্রতি তো তোমারও একটা দায়িত্ব আছে না, বলো? আর তাছাড়া তুমি ওর বাপের বাড়ির অবস্থা তো জানো, ওর মায়ের এই অবস্থা, দাদা ঠিক হবে কিনা কে জানে। বড়দা ভাই হয়তো আর কোনোদিন হাঁটতেও পারবে না, হয়তো চাকরিও করতে পারবে না। ওদের বাড়ির যে অবস্থা না, সত্যি মানে আর চোখে দেখা যায় না। আপনি আপনি একদম চিন্তা করবেন না, পুতুলের কোনো অসুবিধা আমি হতে দেব না। আপনি চলুন না, খেয়ে নেবেন। শিমুল, শিমুল প্লিজ তোমরা খেয়ে নাও, না হলে কিন্তু আমি কষ্ট পাবো। সব আয়োজন তো আমি করেছি, আমার আয়োজন তবে নষ্ট হবে। না না না, আমার সময়টাকে নষ্ট হবে। অনেক কষ্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে না, তো ওরা সবাই খেয়ে দে, তারপর বাড়ি যাবি, ঠিক আছে? স্যার, আমার মামা খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? চলো না, খেয়ে নেবে। ঠিক আছে, তো সবাই মিলে খেয়ে নি, ঠিক আছে? ও পুতুল দি, তুমি তো নতুন বউ, তুমি এখনই খেয়ে নেবে? এখনো যে লোকজন আসছে তোমার সাথে কথা বলবে, তাই না? এখন খেলে হয়? আগে আমার খেয়ে নিচ্ছে, খেয়ে নেবো, তারপর সবার সাথে কথা বলবো, ঠিক আছে? আরে আমি যেটা পেয়েছি না, সব বউপাগুলো যেন কেউ না নিয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু এসে সব উপর দেখবো কি কি পেয়েছি আমি। চল, খাবি না? খিদে পেয়েছে না তোদের? সবাই নয় হাসছে কেন আমার দিকে তাকিয়ে? স্যার হাসুন না পুতুল, তোমার যখন খিদে পেয়েছে তুমি খেয়ে নাও। কাকিমা, আপনারা থাকতে থাকতেই ওকে খাইয়ে দিন, সেটা একদিক থেকে ভালোই হবে। আজকে তো আমি একটু ব্যস্ত আছি, ও তো একা একা ভালো করে খেতেও পারে না। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি না হয় আজ পুতুল দিকে খাইয়ে দেবো। ঠিক আছে। আসুন কাকিমা, এসো এসো তোমরা। হ্যাঁ চলো, এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি দেখছি। তুমি কিছু বলবে? কেন, ঘরে ঢুকতে দেবে না? না না, তা নয়, অনেক রাত হয়েছে তো, ঘুম পেয়েছে। কি চাই বাবু? এত হয়েছে তোমার কি দরকার? সকালবেলা কথা বললে হবে না? ভালোই তো ট্রেনিং পেয়েছো। দিব্যি যে দুজনে ঘুমোচ্ছিলে বুঝতেই পারলাম। বৌদি, সবে শুতে গিয়েছিলাম, সবাই লাইট অফ করেছে, আর পুতুলের ঘুম পেয়েছে তো তাই। তা কিছু বলবে তুমি? হ্যাঁ, না, আমার খুব মাথাটা আসলে যন্ত্রণা করছে। তোমার কাছে ওষুধ আছে? আমার ঘরে না ওষুধ পেলাম না, তাই বাধ্য হয়ে এত রাতে তোমার কাছে এলাম আর কি। জানি একটু বিরক্ত করলাম, তবে আমি ওষুধটা নিয়ে তো চলে যাব, বলো? তারপর তো তোমাদের সারাটা রাত পড়েই থাকবে। সব কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। বৌদি, তোমার সত্যির সঙ্গে আমার সত্যি সবসময় মেলে না, আর মিলবেও না। এখন তো আরোই মিলবে না। আচ্ছা, তোমার শুধুই মাথার যন্ত্রণা নাকি জ্বর এসেছে? আমার জ্বর আসুক বা না আসুক তাতে তোমার কি?
তোমার কি এখন আর আমাকে দেখার সময় আছে, নাকি আমার সঙ্গে যাওয়ার সময় আছে? দেখো আমি তো ডাক্তার নই, যদি জ্বর এসে থাকে তাহলে তো ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে, তাই না? হ্যাঁ, এখন তো ডাক্তারের কথাই বলবে। সামান্য একটু জ্বরের জন্য নাকি এখন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে? আমি তো সেই জন্যই জিজ্ঞেস করলাম, যদি জ্বর আসে তাহলে তার সঙ্গে আরেকটা ওষুধ দেব। কোনো প্রয়োজন নেই। আমার জ্বর আসুক, আমি মরে যাই, তোমাকে দেখতে হবে না। আমাকে যদি দেখতেই না হতো তাহলে এত রাতে আমাকে এসে ডাকতে না। আমার ঘাট হয়েছে, আমার খুব মাথাটা ব্যথা করছিল, খুব কষ্ট হচ্ছিল, আমি ঘুমোতে পারছিলাম না, আমি সেই জন্য তোমার কাছে এসেছি। হ্যাঁ, ও কখন যাবে গো? আমার খুব ঘুম পাচ্ছে। দেখি সরো তো। তুমি তো দেখছি ভারী অসভ্য মেয়ে। বাড়ির একজন বড় সদস্য বিপদে পড়ে এসেছে আর তার সাথে তুমি এভাবে কথা বলছো? কিছুই তো শেখায়নি দেখতে পাচ্ছি। আমি তো ঘুম পাচ্ছে, তুমি ঘুমটা নষ্ট করছো কেন শুনি? এতই যখন ঘুম পাচ্ছে তাহলে এতক্ষণ ঘুমোওনি কেন? এতক্ষণ রাত জেগে কি করছিলে? বৌদি, তোমার ওষুধ। এই ওষুধটা দিয়ে কি বোঝাতে চাইছো? যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন এখান থেকে চলে যাই? তুমি তো ওষুধটাই নিতে এসেছিলে, তাই না? আমি যদি এখানে বসি তোমার অসুবিধা আছে? হঠাৎ তুমি এখানে বসবি বা কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমার ছেলের বউ খুবই এডুকেটেড এবং কালচার্ড ফ্যামিলি থেকে বিলং করে, আর জানেনই তো আমরা রসকসহীন লোহার ব্যবসায়ী, ফলে ওর কি যে পছন্দ হবে আর কি পছন্দ হবে না সেটা নিয়ে না আমি খুব টেনশনে আছি। না না, আমি বলছি যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, এভরিথিং উইল বি ফাইন, কারণ আমরা আছি। আচ্ছা এক সেকেন্ড, আমি প্রিয়াটা কি পেলো ট্যাপটা? উফ, কাকে দিয়েছি রাজার পাট, দেখি আর একবার ফোন করে। আরে পেলি? আরে দাদা ভাই আমি পেয়েছি, আসছি, দাঁড়া একটু তো সময় দিবি। বলছি কি পিয়া দিদি, তুমি যে শাড়িটা পিকো করতে দিয়েছিলে, পিকো হয়ে গেছে, চলে এসছে, তুমি একবার দেখে নিও কেমন? ঠিক আছে শোনা, তুই আমার একটা কাজ করে দে না, তুই এই ট্যাপটা গিয়ে দাদা ভাইকে অফিসে দিয়ে অফিসের স্যারের সামনে? ওরে বাবা, আমি পারবো না, তুমি যাও, তুমি যাও। দেখ না, আমার পরীক্ষা অলরেডি, বন্ধুরা আমার জন্য ওয়েট করছে, তুই প্লিজ যা, আমার না হলে খুব লেট হয়ে যাবে, আমি আসছি। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। ওরে বাবা। আমার ছেলের বউয়ের আবদার কি জানেন? শিবশঙ্কর বাবুর নাতনির বিয়েতে যে কড়াইশুটির কচুরি আর আলুর দম খেয়েছিল, সেই আলুর দমের স্বাদ এখনো তার মুখে লেগে আছে। তার বিবাহ বার্ষিকীতে ওই আলুর দম চাই, আর যাই থাকুক আলুর দম থাকতেই হবে। বিশেষ করে সেই স্বাদটা বলো। সেই স্বাদটা। দেখুন আমি বলি কি, আপনার ওই মেয়েটিকে, মানে যে আলুর দমটা তৈরি করেছিল, কাইন্ডলি ওনাকেই বলবেন এই আলুর দমটা করতে, তাহলেই হবে। কি বলো? একদম। আই এম সরি স্যার, সেটা পসিবল না। আসলে সেদিন যে কাজটা করেছিল সে আর এখন আমাদের কোম্পানিতে কাজ করে না, সো উই আর এক্সট্রিমলি সরি। সে কি? আই এম সরি, তাহলে তো যা, ওরু তৃষা এরকম বলে দিল, এটা কি ঠিক হলো? ওনাদের দেখে তো মনে হচ্ছে খুব একটা খুশি হলেন না। তাহলে তো এই অর্ডারটা আপনাদেরকে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ ওই আলুর দমটার জন্যই। দেখুন আমি আপনাকে বলছি, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কলকাতা শহরের বেস্ট কুকরা আমাদের সঙ্গে কাজ করে, শুধু তাই নয়, মানে কলকাতা শহরে যত নামি দামি রেস্টুরেন্ট আছে সেখানকার শেফরা আমাদের সঙ্গে কাজ করে। আর সেরকম হলে আমরা একটা টেস্টিংয়ের ব্যবস্থা করতে পারি, আপনারা ঠিক যেটা চাইছেন সেটাই আপনাদেরকে প্রোভাইড করা হবে। ওরা কি পারবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমারও। হ্যাঁ দেখুন, আমরা তো নানান কুকের হাতের রান্না খেলাম, ওই স্বাদ আর কোথাও পাইনি। তাই আপনারা যদি সেটা প্রোভাইড না করতে পারেন তাহলে আমাদের 4 পুরুষ ধরে যারা করছে আমাদের কাজ তাদেরকেই বলবো। আপনারা দরকার পড়লে টেস্ট করে নিন, আমরা সেই ব্যবস্থা করছি, তারপরে আপনার যেটা মনে হয় আপনি সেটা করবেন। এক্সকিউজ মি, কি ব্যাপার, আপনি অফিসে কেন এসেছেন? স্যার, প্রিয়া দিদি এটা দিতে বললো তাই। প্রিয়াটা না,
হয়ে গেছে, ট্যাপ দেওয়া, এবার যান। একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করেন। ওনারা যখন বলছেন আলুর দমটা আমি রান্না করে দিই না। আপনার সাহায্য চেয়েছি আমরা, চেয়েছি, ট্যাপ দেওয়া হয়ে গেছে, এবার যান আপনি। কিন্তু স্যার আমার আবার কেন কথা বলছেন শ্যামলী? আর কেন সাহায্য নেব আপনার? আমাদের ব্যবসার ব্যাপার আমরা ঠিক বুঝে নেবো, আপনাকে সাহায্য করতে হবে না। প্লিজ আপনি এবার আসুন, খামাখা ঝামেলা করবেন না। এটা একটা ক্লায়েন্ট আছে শ্যামলী, প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনি যান এবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাই তো দিন। ওরে বাবা, আবার না। সরি। কি করতে যাচ্ছে বলো তো তুমি? কাকা, আমি বলেছিলাম না বিয়ে বাড়িতে আমি আলুর দম রেঁধেছিলাম, ওই আলুর দমের আবার খোঁজ পড়েছে। আর আমি জানি যে ওই আলুর দম আমি ছাড়া অন্য কেউ রাঁধলে সেই স্বাদ আসবেই না। আমি স্যারকে ওই পদ্ধতিটা বলতে চাইছিলাম, স্যার শুনছেনই না, বারবার কেটে দিচ্ছেন। ভাগ্যিস শুনলো না। হ্যাঁ মাগো, শোনো, তোমার রান্নার পদ্ধতি হলো তোমার মন্ত্রগুপ্তি, বুঝলে? এটা চট করে কাউকে বলে দিও না, তাহলে দর কমে যায়। না বাবা, তুমি অন্য কাউকে বলো, প্রিয়াকে অন্য কাউকে বলো, আমি পারবো না। অনেক ব্যবসাটা কাদের? আমাদের তো, তাই দায়িত্বটাও আমাদের হওয়া উচিত। এখানে ইগো দেখলে চলবে না। আমাদের প্রধান প্রায়োরিটি হলো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা। তুই শ্যামলীকে বলেছিস চলে যেতে, আমি বলছি তুই ওকে কনভিন্স করে এখানে নিয়ে আসবি। বাবা? হ্যাঁ, কোনো বাবাটা নয়, এক্ষুনি যা, এক্ষুনি যা, হাতে সময় খুব কম। আর কোনো উপায় নেই, এই অপ্রিয় কাজটা যখন করতে হবে তখন করি আর কি। শ্যামলী স্যার, আপনি এখানে? আপনি একটু বাইরে আসুন, কথা আছে। শ্যামলী, একবার আপনি এখন আমার সাথে আমাদের বাড়ি যাবেন, একটু দরকার আছে। দরকার আছে মানে? কারোর কোনো বিপদ হয়নি তো? না না, বিপদ টিপদ কিছু হয়নি। আপনাকে একটু আলুর দম পছন্দ হয়নি, তাই তো স্যার? তো সবই তো জানেন, আবার জিজ্ঞেস করছেন কেন? কি দিয়ে ড্রাগ ট্রাক মিশিয়েছিলেন নাকি আলুর দমের মধ্যে? এমন আলুর দম বানিয়েছেন যে আপনার আলুর দম ছাড়া ওদের কিছু পছন্দই হচ্ছে না। এখন দয়া করে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আর উদ্ধার করুন আমাকে। না স্যার, এখন আমি যেতে পারবো না। কি বললেন? বললাম এখন আমি যেতে পারবো না, আমার হাত জোড়া কাজ আছে এখন। আচ্ছা, মানে যেই দেখলেন আমরা বিপদে পড়েছি এখন দর বাড়াচ্ছেন, ভাও খাচ্ছেন। দর বাড়াচ্ছি বলে আপনার মনে হচ্ছে? মানে আমি তো যেচে পরে রান্না করতে গেছিলাম, তখন আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আপনি যখন বলবেন তখনই আমাকে যেতে হবে, তার তো কোনো মানে নেই। স্যার, আপনার কি মনে হয় আমার কোনো আত্মসম্মান বোধ নেই? না না, আমি না মোটেও আসতে চাইনি। নেহাত বাবা আমাকে জোর করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো জুতো, মজবুত সোল। কি হলো? ব্যাপারটা কি? তুমি শুধু শুধু আমাকে জুতো দিয়ে মারলে কেন? এই গলা নামিয়ে না, আরো দুঘা দেবা। শোন বাবা, তো অসুখ করেছে, কঠিন অসুখ, ওষুধ না দিলে তো সারবে না।
তাই সকালে দুদাক দিয়ে গেলাম, সন্ধেবেলা বাড়ি ফিরে আবার দুদাক দেব। ও যা পাপ করেছে ওর এটাই প্রাপ্য। মা গো আমার ষোলক বলা কাজলা দিদি কই, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। হাস হাস হেসে নে, সব কটা বিষ ছাড়কে না একসাথে মারবো। স্যাকড়া ঠুকঠাক আর কামারের এক ঘা। কি বলো তো, নিজেদের উপরে কোনো লাগাম নেই, এইভাবে কেউ হাসে? আরে বাবা তুই আর দয়া দেখাস না তো, চল আমরা বেরোই। চলো। ওমা দেখো তুলসী গাছটা কি সুন্দর হয়েছে, হবে না? বাড়ির লক্ষ্মী নিজের হাতে শ্রী স্থাপন করেছে, এরকম তো হবেই পর না। পেরেছিস তুই, চল চল। এই দাদা দাদা শোন না, খুব দেরি হয়ে গেছে, আজকে একটু ড্রপ করে দে না প্লিজ। দিন দিন যা মেম্বার বাড়ছে, এখন দেখছি এই গাড়ি ছেড়ে আমাকে একটা বাস নিতে হবে। চল চল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওই কথাই রইলো তাহলে। হ্যাঁ পরশু দিন। ঠিক আছে ঠিক আছে, রাখি। মা বলছি আমি আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও। হ্যাঁ ও মা বলছে আমিও এলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। এই কাল থেকে কলেজ যাওয়ার দরকার নেই আর। কি কলেজ যাওয়ার দরকার নেই মানে কি বলছো এটা? বাবা বর্ষা, আমি তোকে এত কৈফিয়ত তো দেবো না, আমি যেটা বলেছি সেটা করবি, কাল থেকে কলেজ যাবি না ব্যাস। মা কি বলছো খুলে প্লিজ বলো, সেটা কি বলছো এটা? পরশু তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। ও হ্যাঁ বাবু, বলছি যে তোকেও কিন্তু থাকতে হবে। হ্যাঁ বোনের বিয়ে বলে কথা, অনেকগুলো কাজ আছে। আর তাছাড়া আমি ভাবছিলাম যে এই লটারির টাকাটা হাতে আছে তো এখন, এটা থাকতে থাকতে আমরা বড় ধাক্কাটা সামলে নিই। চক্ষুদাতা মা এসব কি বলছেন? আমি ঠিক শুনছি তো? মা এদিকে এসো তো। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। পরশু ওকে পাত্রপক্ষ দেখতে আসছে মানে এটা আবার কবে ঠিক হলো? আর তুমি তো আগে আমাকে কিছু বলোনি, আর বাবাও তো আমাকে কিছু। আচ্ছা বাবা এসব জানে তো? জানানো দরকার মনে করিনি। জানানো দরকার মনে করনি মানে? এত বড় একটা ডিসিশন, বিয়ের মতো এরকম একটা ব্যাপারে তুমি। বাবু বিয়ের ব্যাপারে আমি তোর কাছ থেকেও জ্ঞান শুনবো? তুই আর তোর বাবা তো পড়ানোর কথা উঠিস আর বসিস। কাল থেকে আর কলেজ যাওয়ার তাহলে দরকার নেই, পাত্রপক্ষ আসছে, তোকে দেখবে, যদি ওদের পছন্দ হয় তাহলে সামনে যেটা ভালো দিন পাবো সেই দিনেই আমি তোর বিয়ে দিয়ে দেবো। এটা কি জুলুম নাকি মা? কথা নেই বার্তা নেই, ওর ছুরি তোর বিয়ে, বললেই আমাকে বিয়ে করে নিতে হবে? কি কাকিমা বসার জন্য পাত্র দেখছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যার সাথে ইচ্ছে তার সাথে বর্ষার বিয়ে দিতে পারেন, কিন্তু মা এখানে আমার বা আপনার মতামতের চেয়েও বেশি ইম্পর্টেন্ট বর্ষার মতামত। আগে তো ওর মতামত আমাদের জানতে হবে। না শোন, একটা কথা তোমার বুঝে নেওয়াটা খুব দরকার, যে দত্ত বাড়িতে না আমরা বিয়ের সময় ছেলে মেয়েদের কাছ থেকে মতামত জানতে চাই না। দত্ত বাড়ির ছেলে মেয়েরা বাবা মার মত অনুযায়ী বিয়ে করতেই অভ্যস্ত। হ্যাঁ তোমার বন্ধুর ঘটনাটার আগে অবধি অন্তত তাই ছিল। যাকে আমার মেয়ের বিয়ে আমি দেব, এটাই আমার শেষ কথা। এটা হয় না মা, এটা ঠিক নয়। হ্যাঁ আমি মানছি যে একটা বিয়ে মানে দুটো পরিবারের মেলবন্ধন, কিন্তু তার আগে দুটো মানুষের মনের মিল হতে হয়। আপনারা বাড়ির সবাই মিলে বিয়েটা দেবেন ঠিকই, কিন্তু আজীবন বর্ষাকেই সংসারটা করতে হবে, তাই ওর মতামতটাই না। শোন, তুমি যখন পিকলুর বিয়ে দেবে তুমি তখন পিকলুর মতামত জেনে ওর বিয়ে দিও, কেমন? এখন আমি বর্ষার বিয়ে দেব, আমি আমার মতন করে দিই। আরেকটা কথা শোনো, তুমি যদি ভেবে থাকো যে তুমি অয়নদেরকে যেভাবে ঘোল খাইয়েছো সেভাবে আমার নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাহলে তোমার সে গুড়ে বালি। তোমাকে তুমি খুব ভালো করে চিনি পড় না, তাই নিজের কানের খোলটা পরিষ্কার করে ভালো করে একটা কথা বুঝে নাও। আমি কোনোভাবেই পিকলুর সঙ্গে বর্ষার বিয়ে হতে দেব না। তোমার সব চালাকিবাজি আমার জানা আছে।
বেকার বেকার আমার জন্য দিদিকে কথা শুনতে হচ্ছে। মা মা তুমি পর্ণাকে এসব কথা কেন বলছো? পর্ণা কি একবারও বলেছে বর্ষা পিকলুর বিয়ের ব্যাপারে? না বলেন, কিন্তু হাব ভাব দেখলে সবই বোঝা যায়। আর তাছাড়া ওই ছেলেটা পিকলু, ও যে সারাদিন বর্ষার সঙ্গে ঢলাঢলি করছে সেটা কি আমি দেখিনি? ঢলাঢলি তো এক পক্ষে হয় না মা। তাহলে বলো আমিও ঢলাঢলি করি? একা পিকলুকে কেন দোষছ? একা তো ও তো বর্ষা। শোন বর্ষা, ঠিক বলেছিস তুই, ঢলাঢলি একা হয় না, তুইও তো করিস ঢলাঢলি। আমার জন্যই বোধহয় কাকিমা বর্ষার বিয়েটা নিয়ে এতটা তাড়াহুড়ো করছেন। আমি না থাকলে হয়তো হয়তো বর্ষাকে এতটা চাপের মুখে পড়তেই হতো না। মা একদম চুপ, মুখ বন্ধ রাখ, নাহলে আবার মারবো। কেন মা? ও কেন মুখ বন্ধ রাখবে? আচ্ছা মা, ওর তো সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের বিয়ের ব্যাপারে মতামত দেবার। ওর যাকে পছন্দ তাকেই বিয়ে করবে। ওর পছন্দের নিকুচি করেছে, বোঝো তুমি কিছু? কতটুকু বয়স ওর, একটা পুচকে মেয়ে, ও কি বোঝে বিয়ের বলো? ও মানুষ চিনতে পারবে কোনোদিন? শোন, আমি এত কথা চাই না, মোদ্দা কথা হচ্ছে আমি আমার মেয়ের বিয়ে দেব, আর কাল থেকে আমার মেয়ে কলেজ যাবে না, ব্যাস। ব্যাস দিলেন তোমার তারটা কেটে? হয়ে গেল। শুনুন মা, আপনি আমাকে এই পরিবারের একজন বলে মানেন বা না মানেন সেটা বড় কথা নয়, আমি কিন্তু এই পরিবারেরই একজন। আর বর্ষা যদি পিকলুকে ভালোবাসে আর পিকলু বর্ষাকে ভালোবাসে, তাহলে ওদের বিয়েটা তো আমি দেবই মা, যেমন চয়ন আর রুচিরার বিয়েটা দিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পারমিতা, এসব কি কাণ্ড পারমিতা? এসব কি? লজ্জা শরম সব কি তোমার একেবারেই গেছে? এত বড় সাহস! শাড়ির এই অংশে রক্ত লাগলো কি করে? কি করে রক্ত লাগলো বলো? কোন বাড়ির বউ তুমি সে কথা ভুলে গেছো? জেঠিমা, তুমি দিদিকে এভাবে মারতে পারো না। দাদা ভাইয়ের সারা গায়ে রক্ত, রক্ত বন্ধ হচ্ছে না, খুব খারাপ অবস্থা, জ্ঞান ফিরছে না। দাদা ভাই বাঁচবে কিনা তার ঠিক নেই। সেই অবস্থায় দিদি নিজেকে কি করে সামলাতো? দিদি ভেঙে পড়েছিল। এই অবস্থায় দিদিকে মেরো না। ফুলকি, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। মেজ বউ, ফুলকিকে সামলাও, নাহলে আমি কিন্তু ওকে শেষ করে দেব। আমাকে মেরে ফেলো জেঠিমা। আমি দিদিকে দাদা ভাইয়ের অবস্থার ব্যাপারে বলেছি, আমি জানিয়েছি। ফুলকি, হৈমন্তী, আর কথা বাড়িও না প্লিজ। পূর্ণা, যাও যাও যাও, পারমিতাকে ঘরে নিয়ে যাও, চেঞ্জ করে নিক, যাও। হ্যাঁ দাদা। এসো পারমিতা, এসো এসো। বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে।
জেঠিমা, আমি ক্ষমা চাইছি, আমি তোমাকে অপমান করতে চাইনি। আসলে কারোর মাথা ঠিক নেই, দিদিও আর পারছে না। লাবু, লাবু, তুইও ওদের দলে গিয়ে জুটেছিস? চমৎকার। মা, ধানু আমাকে ফোন করে হসপিটালে ডেকেছিল। তুমি বলো, আমি কি পারোর পাশে দাঁড়াবো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরপর একদিন দেখবো ওই পুলিশ এসে এই বাড়িতে উঠেছে। তারপর যে কি হবে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না। এসব কি বলছো তুমি? তুমি শুধু শুধু ভুল বুঝছো মা। সত্যি হৈমন্তী, বিশ্বাস করো, ইদানিং না আমি তোমাকে ঠিক চিনতে পারছি না। এই দুঃসময়ে দাঁড়িয়ে তুমি এই সমস্ত কথা ভাবছো কি করে গো? ভগবানের দয়ায় যদি অংশুমানের জ্ঞান ফেরে, তাহলে ও কোথায় থাকবে? না মানে ওকে তো একা থাকতে দেওয়া যাবে না, তখন এইগুলো নিয়ে অনেক কথা উঠবে। তাই এখনই জিজ্ঞেস করছি। মা, অংশুমান এই পরিবারের ছেলের মতন, হ্যাঁ? তার বিপদের দিনে তার পাশে রায়চৌধুরী পরিবার থাকবে। হ্যাঁ, আগেকার দিন হলে তোমার মাও হয়তো সেটা করতেন, কিন্তু ইদানিং উনি কি করেন, উনি কি ভাবেন, আমার বোধ শক্তির বাইরে সেসব মা। তবে আমি তোমায় কথা দিচ্ছি মা, অংশুমানের পাশে রায়চৌধুরী পরিবার থাকবে। চমৎকার, চমৎকার। এরপর তো আর কিছুই বলার নেই আমার, কিছুই না। মা দেখো, মা তুমি শুধু শুধু না, জেঠুমনি, জেঠিমা তো চটে গেল। চটুক গে, তোর ভাবার দরকার নেই। আমি দেখছি, আসলে মা একটু না শখ পেয়েছে। কি বলতো, পারোর শাড়িতে ওই অংশুমানের রক্তটা দেখে না মায়ের, আমি দেখছি। মা, ও মা, ফুলকি, এবারে আমায় সবটা বল, আমি সবটা জানতে চাই। আমি বেশ বুঝতে পারছি যে তোরা রোহিতের কেসের ব্যাপারে কোনো না কোনো সূত্র খুঁজে পেয়েছিস, আমাকে ভেঙে বলছিস না তো, চুপ করে থাকিস না। আর না, এবারে আমাকে জানতেই হবে। দেখ, গুলি চলছে, রক্তপাত হচ্ছে, অংশুমানের শরীরের এই অবস্থা, এবারে আমাকে বল। বলবো মা, সব বলবো। আসলে আমরা খুব বড় একটা ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছি, খুব বড় ষড়যন্ত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।